হ্যালো বন্ধুরা, আজ শুভ ষষ্ঠী। সকলকে ষষ্ঠীর শুভ অভিনন্দন এবং শুভ শারদিয়া। দুর্গাপূজা উপলক্ষে এবার আমরা ষষ্ঠী থেকে শুরু করে দশমী অবধি প্রতিদিন একটা করে ভিডিও আনছি আপনাদের সামনে, এবং সেই ভিডিওটা একটা পুজো সিরিজের আকারে আপনাদের কাছে প্রকাশিত করব। তো আজকে প্রথম দিন, আজকে ষষ্ঠীর দিন দেবী কাত্যায়নী রূপে আমাদের কাছে আবির্ভূতা হন। তো আজকের এই প্রথম এপিসোডে আমরা যাব বিষ্ণুপুরের পুজো দেখার জন্য। বিষ্ণুপুরের সেই ঐতিহ্যমণ্ডিত পুজো, পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন বলতে গেলে আদিমতম পুজো এই বিষ্ণুপুরে মা মৃন্ময়ী দেবীর যে পুজোটা, সেটা মোটামুটি শুরু হয়েছে 997 খ্রিস্টাব্দে। অর্থাৎ বিষ্ণুপুরে যে মল্লরাজাদের 19তম মল্লরাজা শ্রী জগৎ মল্ল, তিনি একবার প্রদ্যুম্পুর, যেটা পুরনো তাদের রাজধানী ছিল, সেখান থেকে বনবিষ্ণুপুরে আসে শিকারের জন্য। এবং সেখানে তিনি দেখেন গহীন অরণ্যে গভীরে একটি বক বসেছিল, এবং তার শিকারী পাখি বারবার তাকে আঘাত করতে যেও ব্যর্থ হচ্ছিল। এমনকি সেই বকটি উল্টে সেই শিকারী বাজ পাখিকে এমন আঘাত করেন যে সে রক্তাক্ত অবস্থায় রাজার কাছে ফিরে আসে। সেই থেকে তিনি দেবীর একটা অদৃশ্য একটা শক্তির আধার সেখানে খুঁজে পান। অর্থাৎ তিনি বুঝতে পারেন যে এই গহীন অরণ্যের মধ্যে সামান্য একটা বগও বাজ পাখিকে যেরূপ ভাবে আক্রমণ করতে পারে, তিনিও যদি সেই স্থানে তার রাজধানী স্থানান্তরিত করেন বা সেখানে যদি তার রাজধানী প্রতিষ্ঠা করেন, তাহলে তিনিও অনেক সুরক্ষিত এবং অনেক বলশালী হবেন। এবং পরবর্তীকালে মায়ের সেই আদেশ বা মায়ের সেই ইচ্ছাতেই জগৎমল্ল পরবর্তীকালে বনবিষ্ণুপুরে তার রাজধানী স্থাপন করেন। মোটামুটি 998 খ্রিস্টাব্দে তিনি মা মৃন্ময়ী দেবীর পূজাও শুরু করেন, এবং সেখানেই সেই বনবিষ্ণুপুরেই তার রাজত্ব স্থানান্তরিত করেন। তো এইভাবে মা মৃন্ময়ীর পূজার সূচনা ঘটে 998 খ্রিস্টাব্দে। তো মোটামুটি বলা যেতে পারে এটাই মা মৃন্ময়ীর ইতিহাস। মা মৃন্ময়ীর পুজো ছিল বলতে গেলে আমাদের বাংলার প্রাচীনতম। সেই সময় বা 998 খ্রিস্টাব্দের আগে তেমন ভাবে মাতৃ সাধনা বা দুর্গাপূজা শুনতে পাওয়া যায় না। তো ধরে নেওয়া যেতে পারে ইতিহাসের ভিত্তিতে এই পুজোটাই সব থেকে প্রাচীনতম। তো চলুন মা মৃন্ময়ীর মন্দিরটা একটু ঘুরে আসা যাক। মা মৃন্ময়ীর মন্দির কেমন, কিভাবে সেখানে মায়ের পুজো হয় এবং আর কি কি সেখানে দেখা যেতে পারে, চলুন আমাদেরকে দেখিয়ে দিই। আমরা অলরেডি এর আগে বিষ্ণুপুরের এপিসোডে বা বিষ্ণুপুরের যখন পুরো গাইডটা এনেছিলাম, সেই সময় আমরা দেখিয়েছিলাম মা মৃন্ময়ীর মন্দিরও। চলুন আরেকবার দেখিয়ে দিই। তো আমরা প্রবেশ করলাম মা মৃন্ময়ীর মন্দিরে। রাতের এই আঁধারিতে অসংখ্য আলোকসজ্জায় অপূর্ব লাগছিল, বলতে গেলে মায়াবী লাগছিল। এই দেখুন মা মৃন্ময়ীর মন্দির চত্বরে আমরা প্রবেশ করে গেছি। মন্দিরে যে দালানটি, সেটি 3টি আলাদা আলাদা কক্ষে বিভক্ত। প্রথম কক্ষটিতে রয়েছে, অর্থাৎ যে কক্ষটা একদম ডান পাশে, সেই কক্ষটিতে রয়েছে মা মৃন্ময়ীর বিগ্রহ বা মূর্তি। এই মূর্তিটি কিন্তু গঙ্গা মাটি দিয়ে তৈরি। এর পরবর্তীতে যে কক্ষটি ঠিক মাঝ বরাবর রয়েছে, সেখানে রয়েছে একটি ছোট কামান। এই কামানটি কিন্তু অষ্টমীর সন্ধিক্ষণে অথবা জিমুদ্বাহন পুজো উপলক্ষে বা মহালয়ার দিনে বিশেষ বিশেষ ক্ষণে তিথিতে গর্জন করে। অর্থাৎ এখান থেকে কিন্তু সেই তোপটিকে দাগা হয়। আর এরপরে একদম বাম দিকে যে কক্ষটি রয়েছে, সেখানে রয়েছে মায়ের পটচিত্র, একে বড় ঠাকুরানীও বলা হয়। তাহলে আমরা মা মৃন্ময়ীর পুজো মোটামুটি দেখে নিলাম, এখানটা ঘুরে দেখলাম। এরপরে দেখব বিষ্ণুপুর শহরের আরো অন্যান্য জায়গার দুর্গাপূজাগুলি। প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের থিম এবং নানা ধরনের সংকল্পে পুজো তৈরি হয়। তো চলুন বন্ধুরা, এবার মা মৃন্ময়ীর পুজোর পর আমরা চলে যাব শহরের একটু ভিতর দিকে তিলবাড়ির দুর্গাপুজো দেখতে। এখানের এই বছর থিমটি ঠিক বুঝতে পারলাম না, যদিও এই প্যান্ডেলের উপর দিকে একটি বুদ্ধ মূর্তি দেখে বুঝতে পারলাম এটা নিশ্চয়ই কোনো বৌদ্ধ প্যাগোডার থিমে তৈরি। এই মন্দিরটিও আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে গেলাম দলমাদল পাড়া, অর্থাৎ ছিন্নমস্তা মন্দিরের কাছাকাছি, যেখানে পোড়ামাটির হাট বসে সেই জায়গাটিতে। সেই দলমাদল পাড়াতে এবারের থিম ছিল খুবই ইউনিক। কাঁসার থালার থিম ছিল এই বছরের।
কাঁসার থালার উপরে মায়ের মূর্তি খোদিত, এরকম একটা থিম। শুধু মায়ের মূর্তি কেন, তার আশেপাশের মণ্ডপটিতেও কাঁসার থালার আকৃতিতে সুসজ্জিত ছিল। এবং বিশেষ একটা কারণ দেখুন যে এখানে মহাদেব কিন্তু মূল যে কাঁসার থালাটিকে ধরে রেখেছেন, যেখানে মায়ের রূপটি খোদিত রয়েছে, এবং তার পাশেই কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীরও এক একটি কাঁসার থালাতে তাদের প্রতিকৃতি খোদিত বা একটা স্কাল্পচার খোদিত, এরকম একটা করা হয়েছে থিমটা। বেশ ভালো লাগলো। চলুন এরপরে এই বছরে আমাদের বিষ্ণুপুরের সব থেকে হাই ইউএসপি রয়েছে যেটা, সেই জায়গাটাই যাই। সেটা হচ্ছে হাই স্কুলের মাঠ, বা যেখানে আমাদের বিষ্ণুপুর মেলা বসে ডিসেম্বর মাসে। তো সেই বিষ্ণুপুর মেলার প্রাঙ্গণ বা বলতে পারেন বা 3 নম্বর ওয়ার্ড, সেখানে আমরা চলে গিয়েলাম। সেইখানের এই বছরের থিম হলো পোড়ামাটি। পোড়ামাটি দিয়ে তৈরি বাসন কোসন, পোড়ামাটির মূর্তি। তো একটা অপূর্ব থিম ছিল এই বিষ্ণুপুর হাই স্কুল মাঠের পুজোটা। তাই এই পুজোটা কিন্তু আজ মানে এই বছর আমাদের জেলার সেরা হিসাবে গণ্য করা হয়েছে, জেলার সেরা থিম হিসাবে গণ্য করা হয়েছে এই পুজোটাকে। অনেক পুরস্কার পেয়েছে এখানে। তো অসম্ভব সুন্দর ছিল এখানের পুজোর যে মণ্ডপ বলুন বা মণ্ডপের ভিতরের অংশ, অসাধারণ একদম। আর এই সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল পোড়ামাটি দিয়েই তৈরি করা হয়েছে। দেখুন প্রতিটা কলসি, পোড়ামাটির স্কাল্পচার, বড় বড় যে মূর্তিগুলো, সমস্ত কিছু। হ্যাঁ, বেশ কিছুর জন্য হয়তো থার্মোকল বা বিশেষ কিছু প্রপ ইউজ করা হয়ে থাকলেও অধিকাংশ জিনিস কিন্তু এখানে পোড়ামাটির ইউজ করা হয়েছে, এবং সেক্ষেত্রে একদম অরিজিনাল জিনিসটাই ইউজ করা হয়েছে। দেখুন আমাদের বিষ্ণুপুর এমনিতেই পোড়ামাটির শহর, পোড়ামাটির দেশ, লাল মাটির জায়গা। এখানে এই পোড়ামাটির মানে এত সুন্দর একটা থিম কিন্তু এর আগে আমি দেখিনি। এটা আগেও হওয়া উচিত ছিল, কিন্তু এবছর করেছে, খুব ভালো লাগলো। তো এরপর আমরা চলে গেলাম এখান থেকে বইলাপাড়া। বইলাপাড়া অর্থাৎ যে রবীন্দ্র স্ট্যাচু রয়েছে তার পাশেই। তো বইলাপাড়াতে দেখলাম এখানে বাঁশের কাজের থিম রয়েছে। বাঁশ, চাঁচ বা মাদুরের তৈরি যে হারিয়ে যাওয়া যে শিল্পটা এখন মানে ঠিক স্থিতি অবস্থায় নেই, প্রায় হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে প্লাস্টিক চলে আসার কারণে, সেই জায়গাটার এবার থিমটা দেখে নিন। খুব সুন্দর কারুকার্য, সিম্পলের মধ্যে বেশ ভালো রকম। এবং এরপর আমরা চলে গেলাম রসিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে একটি পুজো দেখতে। এই পুজোটা এই বছর থিমটা মোটামুটি একদম মায়ের যে প্যান্ডেল হয় সেই টাইপেরই করেছে। আগের বছর কিন্তু বেশ সুন্দর করেছিল, এই বছর অতটা ঠিক মানে আগের বছরের তুলনায় ঠিক হলো না, কিন্তু মোটামুটি ভালোই প্যান্ডেলটা। প্যান্ডেল এবং মায়ের মূর্তি দেখে এখান থেকে আমরা চলে গেলাম শালবাগানের আদিযোগীর যে এবছরের একদম হাইপ বলতে গেলে সেই পুজো মণ্ডপটাতে। এই পুজো মণ্ডপটা অসাধারণ করেছে, কি বলবো। আর বাইরেও যেমন আলোকসজ্জা, তেমনি এখানের মানে একদম দুর্দান্ত হাই ইউএসপিতে চলছে। সব জায়গায় আদিযোগীর মূর্তি চলছে। আর এখানে যে মূর্তিটা বানিয়েছে একদম হুবহু একদম কোয়েম্বাটুরের সেই আদিযোগী মূর্তির আদলে। আর এখানে যে মায়ের মূর্তিগুলো করা হয়েছে, মায়ের মূর্তি বলতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মা দুর্গার একদম অসাধারণ ইউনিক স্টাইলে করা হয়েছে। এবং সামনেই রয়েছে নন্দীর একটি মানে নন্দী ষাঁড়ের একটি মূর্তিও রয়েছে পুজো মণ্ডপের মূর্তি। আর শালবাগান থেকেই একদম শালবাগানের পাশেই রয়েছে সেনহাটি। সেই সেনহাটিতে চলে গেলাম। সেখানে তো আরে কিছু বলারই নেই। সেখানে যে মণ্ডপটা বানিয়েছে, দূর থেকে দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল কোনো বাড়ি। কারণ আমাদের দেখা একদম মানে কি বলবো, প্রতিনিয়ত রাস্তার পাশে যে আমরা রামশরণ মিউজিক স্কুলটা দেখতে পাই, সেই মিউজিক স্কুলের একদম হুবহু আদলে বানানো, বা হুবহু থেকেও আরো বলতে গেলে আরো ভালো, এরকম একটা কাজ করে দেখিয়েছে সেনহাটি। সেনহাটিতে আমরা দেখলাম রামশরণ স্কুল অফ মিউজিক, অসাধারণ কারুকার্য। আর ভেতরের প্রতিমাও দেখলাম, সেটাও খুব সুন্দর। এছাড়াও এখানে আশেপাশের মণ্ডপের আশেপাশে অনেকগুলো হাতে আঁকা পেন্টিং রয়েছে এখানের বিখ্যাত জায়গাগুলির, অর্থাৎ পোড়ামাটির মন্দির, এসবগুলির খুব সুন্দর লাগছিল, অসাধারণ। এবার এখান থেকে আমরা চলে গেলাম ময়রা পুকুর। ময়রা পুকুরে বানানো হয়েছে ছৌ নৃত্য এবং যে কথাকলি ড্যান্স, তার মুখোশের আদলে বেশ একটা থিম বানানো হয়েছে। এবং মায়ের মূর্তিটিও সেই ধরনের করা হয়েছে ছৌ নাচের মুখোশের আদলে। এবং এসব দেখে পর বিষ্ণুপুরের আমাদের আজকের শেষ দেখা ছিল আইস বাজার। আইস বাজার কমিটি আজ এবছর বানিয়েছিল বাল্মীকির আশ্রম।
বাল্মীকির আশ্রমের আদলে খুব সুন্দরভাবে বানানো, প্রতি বছরই ছোটর মধ্যে খুব সুন্দর এরা থিম বানান। এবছর একটা খুব ভালো লাগলো, বাল্মীকি মুনির আশ্রম, উপরে শিবের একটা লিঙ্গরূপ এবং নিচে আশ্রমটা সীতা যেখানে ছিল সেই ধরনের একটা আশ্রম বানানো হয়েছে। আর মায়ের মূর্তিটাও অসম্ভব সুন্দর, খুব মায়াবী লাগছে। আচ্ছা, এখান থেকে এবার আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমরা দেখে নিলাম রামসাগরের সিংহাটির সর্বজনীন দুর্গোৎসব। এবছর প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, কিন্তু এবছর প্যান্ডেল কিন্তু জুতো পরে ঢোকার অনুমতি নেই, তাই আমরা জুতো খুলে মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম। দেখে সত্যি অবাক হলাম যে মণ্ডপের মধ্যে মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ লাগছিল, একদম আলাদা। আর এর সাথে আরেকটা জিনিস ভালো লাগলো, এখানে দেখুন আলপনা করে পুরো মণ্ডপের সামনের যে আঙ্গনটা বা পিড়েটা বা উঠোন বলতে পারেন, সেটা কিন্তু আঁকা হয়েছে, এবং রং কাঁচা বলেই হয়তো খুব সম্ভবত জুতো বাইরে খুলে আসার অনুমতি বলা হয়েছে। খুব ভালো লাগলো, সবকটা মণ্ডপ আপনাদের ঘুরে দেখালাম মোটামুটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের দিনের এপিসোডে। তো আজকের মতো বাই সবাইকে, এখানেই শেষ করব আজকের এই এপিসোডটা। কাল সপ্তমীর একটা নতুন সকাল নিয়ে আপনাদের কাছে আবার আসবো। আজকের মতো বাই।